প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর। আজকে তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় পড়ানো শুরু করব। তো শুরু করার আগে সবাইকে অনুরোধ করব যে সবাই সামনে বইটা খুলে নিয়ে বসবে, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্লাসটা ফলো করতে সুবিধা হবে। তো দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়ের নাম, এবং এর প্রথম টপিকটা হচ্ছে উপযোগ। তো অর্থনীতি যারা আগে টুকটাক পড়েছো তাদের উপযোগ সম্পর্কে কিছু ধারণা আছে। উপযোগের যে ফর্মাল সংজ্ঞাটা সেটা দেওয়ার আগে আমি তোমাদেরকে বলবো যে মানে সাধারণভাবে উপযোগ বলতে অর্থনীতিতে আমরা কি বুঝি। সাধারণভাবে অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় যে একটা দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা থাকে সেটাই হচ্ছে সেই দ্রব্যের উপযোগ। যেমন ধরো যে আমরা যে পোশাক পরিধান করি, সেই পোশাকের আমাদের সেই পোশাকের একটা অভাব পূরণের ক্ষমতা আছে। সেটা কি যে সেটা আমাদের লজ্জা নিবারণ করে। তারপর যখন শীত আসে তখন আমরা ভারী কাপড় পরি, তখন সেটা আমাদের শীত নিবারণ করে। তো তারপর হচ্ছে পোশাক হচ্ছে তোমার একটা এখন ফ্যাশনের হিসেবেও ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্ট্যাটাস মেনটেন করতেও হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে পোশাকের উপযোগ, মানে পোশাক আমাদের এক ধরনের অভাব পূরণ করছে। তারপরে আমরা যেহেতু বাঙালি, আমাদের প্রধান খাবার হচ্ছে ভাত। তো আমরা যে ভাত খাচ্ছি এই ভাত আমাদের ক্ষুধা মেটাচ্ছে। তো এখানে ভাতের উপযোগটা কি? ভাতের অভাব পূরণের ক্ষমতা হচ্ছে যে এটা আমাদের ক্ষুধা মেটাচ্ছে, বা অন্য যে কোনো ধরনের খাবারের উপযোগ হচ্ছে যে সেটা আমাদের ক্ষুধা মেটাচ্ছে। তো যেই দ্রব্যেরই ভোক্তার অভাব পূরণের ক্ষমতা থাকবে, যেই দ্রব্যেরই ভোক্তার কাছে অভাব পূরণের ক্ষমতা থাকবে, সেই দ্রব্যকে আমরা বলতে পারবো যে সেটার উপযোগ আছে। এখন তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে কি লিখেছে দেখো। অর্থনীতিতে উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। বিশেষ অভাব বলতে এখানে এরকম বোঝায় নাই যে খুব স্পেশাল কোনো অভাব হতে হবে। এখানে বুঝিয়েছে যে বিশেষ দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা একটা বিশেষ অভাবের জন্য থাকে। যেমন ভাত খেয়ে কাপড়ের চাহিদা মেটানো যাবে না, ভাত খেয়ে ক্ষুধার চাহিদা মেটানো যাবে, ঠিক আছে। আবার কাপড় পরে ক্ষুধার চাহিদা মেটানো যাবে না, কাপড় পরে ওই পোশাকের চাহিদাই মেটানো যাবে। তো এটাই বলেছে যে একটা দ্রব্যের সেই বিশেষ গুণকে বোঝায় যা মানুষের বিশেষ অভাব মেটাতে সক্ষম হয়। আচ্ছা, তারপরে উপযোগের কিছু শ্রেণীবিভাগ করা হয়েছে। শ্রেণীবিভাগগুলো পড়লে মোটামুটি হচ্ছে উপযোগ সম্পর্কে একটা ধারণা তোমরা পাবে। এখানে দেখো প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে রূপগত উপযোগ। প্রকৃতি প্রদত্ত বস্তুর রূপ বা আকার পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। যেমন বনের গাছ থেকে কাঠ, কাঠ থেকে বিভিন্ন প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট ইত্যাদি। অর্থাৎ এই যে বনের গাছ থেকে কাঠ উৎপাদন করা হলো, গাছটা যখন মানে গাছ হিসেবে দাঁড়িয়ে থাকে, আমরা জানি যে সেখান থেকে কাঠ হয়, আমরা জানি যে সেখান থেকে বিভিন্ন আসবাবপত্র প্রস্তুত করা যায়, কিন্তু যতক্ষণ সেটাকে প্রসেস না করা হয় ততক্ষণ পর্যন্ত কি সেটা গাছই থাকে। তো ওই প্রসেস করে যখন গাছটাকে কাঠ বানানো হয় সেখানে একটা রূপগত উপযোগ তৈরি হয়। তারপর সেই কাঠ থেকে যখন বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হয় সেখানে একটা রূপগত উপযোগ তৈরি হয়, যেমন কাঠের রূপ পরিবর্তন হয়ে সেটা আসবাবপত্রে পরিবর্তিত হয়েছে। তারপর আছে তুলা থেকে সুতা হয়। তো তুলা থেকে যখন সুতা হয় ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয় এবং এটার একটা রূপগত পরিবর্তন হয়। সুতা থেকে কাপড় তৈরি হয়, এটাও একটা রূপগত পরিবর্তনের উদাহরণ। তো এরকম করে হচ্ছে একটা জিনিসের অবস্থা বা আকার আকৃতির পরিবর্তন করে, বস্তুর রূপ পরিবর্তন করে যে একটা অভাব পূরণের যোগ্যতা তাকে দেওয়া হয়, সেটা হচ্ছে তখন হচ্ছে বলে যে এটা ওই বস্তুর রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে। তারপর আছে স্থানগত উপযোগ, মানে এক স্থান থেকে যখন দ্রব্য অন্য স্থানে স্থানান্তরিত করার কারণে যখন হচ্ছে কোনো দ্রব্যের
অভাব পূরণের ক্ষমতা বেড়ে যাবে বা উপযোগ বৃদ্ধি পাবে বা উপযোগ সৃষ্টি হবে, সেটাকে বলবে স্থানগত উপযোগ। যেমন গ্রামাঞ্চলে শাকসবজি শহরে এনে উপযোগ বৃদ্ধি করা যায়। এখন তুমি প্রশ্ন করতে পারো যে গ্রামাঞ্চলে কি শাকসবজির উপযোগ নেই? অবশ্যই আছে, কিন্তু গ্রামে যখন শাকসবজি বিক্রি করা হচ্ছে তখন গ্রামে হচ্ছে যেহেতু প্রচুর শাকসবজি উৎপাদন হয়, সেখানে এটার অ্যাভেলেবিলিটি বা যোগান যদি বলো তাহলে সেটা হচ্ছে অনেক বেশি। তো গ্রামে যেহেতু এটা অনেক বেশি, তো সেই কারণে গ্রামে ওই শাকসবজির উপযোগটা কম হবে। ঠিক আছে, যেহেতু মানুষের কাছে অনেক আছে, তো যেটা নেই, যেটা হচ্ছে যেটার যোগান কম মানুষের জন্য হচ্ছে সেটার চাহিদা বেশি থাকবে বা সে সেটা বেশি করে ক্রয় করতে চাইবে। এখন শহরে যেহেতু টাটকা জিনিস কম পাওয়া যায়, তো কেউ যদি ওই গ্রাম থেকে জিনিসগুলা ট্রাকে করে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে শহরে নিয়ে আসে বিক্রি করার জন্য, তখন দেখা যাবে যে এটার দাম বৃদ্ধি পেয়েছে এবং মানুষের কাছে এটার চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং মানুষ হচ্ছে সেটা বেশি করে কিনতে চাচ্ছে। তো এই স্থানগত পরিবর্তনের কারণে এখানে কি হয়েছে, ওই দ্রব্যটার একটা উপযোগ এখানে বৃদ্ধি পেয়েছে। তারপর দেখো তোমাদের বইয়ে যে উদাহরণ দেওয়া আছে, রাজশাহীর আম বা লিচু। রাজশাহীর আম বা লিচুর উপযোগ বা চাহিদা সারা বাংলাদেশেই হচ্ছে অনেক বেশি, কারণ হচ্ছে এই জিনিসগুলো অনেক টেস্টি হয়। তো রাজশাহীতেও এগুলোর উপযোগ আছে, কিন্তু যখন এগুলো স্থান পরিবর্তন করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে এগুলোর উপযোগ বৃদ্ধি পায়। তারপরে আছে 3 নম্বরে আছে সময় ও কালগত উপযোগ। কোনো দ্রব্য উৎপাদনের পর কিছুকাল মজুদ রাখলে তার উপযোগ বৃদ্ধি পায়, এর ফলে দ্রব্যের মূল্যও বৃদ্ধি পায়। যেমন এগুলো হচ্ছে সময় ও কালগত উপযোগ তৈরি করা হয় সাধারণত কৃষি পণ্যের ক্ষেত্রে। যেমন দেখো ধান, আলু, ডাল, রসুন, পেঁয়াজ, এগুলা যখন ফসল উঠে তখন প্রচুর পরিমাণে হয়। ঠিক আছে, তো এত বেশি পরিমাণে হয় যে ওই মৌসুমেই মানে দেশের মানুষের পক্ষে ওগুলা কনজিউম করে বা ভোগ করে শেষ করে ফেলা সম্ভব হয় না, বা শেষ যদি করে ফেলে তখন আবার দেখা যাবে কি যখন এই জিনিসগুলো উৎপাদন হচ্ছে না তখন এগুলার একটা অভাব বা ঘাটতি দেখা দিবে। তখন কি করা হয়, যখন এগুলা মানে এই ধান, চাল, গম, আলু যখন এগুলার সিজন থাকে, উৎপাদনের সিজন থাকে এবং এগুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, তখন এগুলাকে গুদামজাত করে রাখে ব্যবসায়ীরা। এবং গুদামজাত করে রেখে যখন সংরক্ষণ করে তারা, গুদামজাত করে রেখে তারপর যখন হচ্ছে সিজনটা মানে শেষ হয়ে যায় বা সারা বছর ধরে তারা যখন সরবরাহ করে, তখন এটার কি হয়, একটা সময়গত উপযোগ তৈরি হয় যে এখন এই জিনিসটা আসলে ন্যাচারালি আমাদের পাওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এটা সংরক্ষণ করা হয়েছে এই জন্য এটা সময়ের পরেও আমরা পাচ্ছি। তো তখন হচ্ছে জিনিসটার দাম বেশি থাকলেও তখন হচ্ছে মানে জিনিসটা আমাদের উপকারে আসে, আমাদের সেটা অভাব পূরণের কাজে লাগে। তো এইভাবে হচ্ছে পণ্য সংরক্ষণ করে সেটার সময়গত বা কালগত উপযোগ তৈরি করা হয়। তারপর আছে সেবাগত উপযোগ। মানুষের শ্রম ও সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স, গায়ক প্রভৃতি সেবাগত উপযোগের উদাহরণ। শিক্ষকের কাজ হচ্ছে শিক্ষাদান করা। তো তিনি যে শিক্ষাদান করছেন এর মাধ্যমে হচ্ছে ছাত্রছাত্রীর জ্ঞানের অভাব পূরণ হচ্ছে। তো এটা হচ্ছে কি, ছাত্রছাত্রীর জ্ঞানের অভাব পূরণ হচ্ছে। তো শিক্ষকের ওই শিক্ষাদান সেবাটার একটা উপযোগ আছে। তারপর আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, তো তিনি যে সেবাটা দিচ্ছেন সেটা আমাদের অসুখ সারাচ্ছে। তো তার সেবাটার একটা উপযোগ আছে যে সেটা আমাদের অসুস্থতা যখন আমাদের হয় তখন তিনি মানে তার সেবাটার আমাদের কাছে তখন উপযোগ আছে। তারপর গায়কের গানেরও উপযোগ আছে, কারণ এটা হচ্ছে আমাদের জন্য এন্টারটেনমেন্ট, এবং এন্টারটেনমেন্টের জন্য হচ্ছে মানুষ কিন্তু যথেষ্ট অর্থ খরচ করে। তো এগুলো হচ্ছে সেবামূলক কাজ, এবং সেবামূলক কাজের বিনিময়ে বা সেবামূলক কাজের মাধ্যমে যেই অভাবগুলো পূরণ হয় বা যে উপযোগ সৃষ্টি করা হয় সেটা হচ্ছে সেবাগত উপযোগ। আচ্ছা, তারপরে 5 নম্বরে আছে সত্যগত উপযোগ। কোনো এক ব্যক্তির নিকট কোনো পণ্যের উপযোগ কম কিন্তু অন্যের নিকট উপযোগ বেশি হতে পারে। এক্ষেত্রে পণ্যের মালিকানা বা সত্ত্ব হস্তান্তর হলে উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বলেছে যে
একজন ব্যক্তির কাছে উপযোগ কম, আরেকজন ব্যক্তির কাছে উপযোগ একটা সেম জিনিসেরই উপযোগ বেশি হতে পারে। এটা কিভাবে হতে পারে? কারণ উপযোগটা হচ্ছে একটা মানসিক ধারণা। উপযোগ এরকম না যে আমি এক প্লেট ভাত খেলে আমি মানে উপযোগ এক প্লেট ভাতের উপযোগ হচ্ছে 10 একক, এখন যেই খাক না কেন সে 10 একক উপযোগী পাবে, ব্যাপারটা আসলে এরকম না। উপযোগ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা হয়। সে ওই দ্রব্যটা থেকে কী পরিমাণ তৃপ্তি পাচ্ছে তার তৃপ্তির উপর নির্ভর করে যে সে ওই দ্রব্যটা থেকে কতটুকু উপযোগ পেল। তো এই কারণেই হচ্ছে সত্যগত উপযোগ তৈরি হতে পারে যে কোনো ব্যক্তির কাছে একটা দ্রব্যের উপযোগ হয়তো কম, এখন আবার আরেকজন ব্যক্তির কাছে হচ্ছে সেই একই দ্রব্যের উপযোগ বেশি। তো যখন হচ্ছে এই পণ্যের মালিকানা বদল হবে তখন দেখা যাবে যে উপযোগ বৃদ্ধি পেয়েছে, ওই দ্রব্যটার উপযোগ বৃদ্ধি পেয়েছে। তো এই যে মালিকানা বদল করা হচ্ছে, এটা হচ্ছে সত্য বদল করা। তো এই মালিকানা বদলের মাধ্যমে যে উপযোগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে সত্যগত উপযোগ। যেমন বাড়িঘর, মোটর গাড়ি, এমনকি গৃহস্থের বাড়ির নারিকেলের ছোবড়া, যা শিল্পে ব্যবহৃত হয়। এখানে লাস্ট যে উদাহরণটা দিয়েছে সেটা লক্ষ্য করো যে বাড়ির গ্রামের বাড়িতে যে নারিকেল গাছ থাকে, নারিকেলের ছোবড়া থাকে, তো সাধারণত হচ্ছে এগুলা, এই নারিকেলের ছোবড়াগুলো কাজে লাগে গৃহস্থ বাড়িতে। কি কাজে লাগে? যে তারা যখন রান্নাবান্না করে তখন ওই জ্বালানির কাজে লাগে। কিন্তু যারা কুটির শিল্পের কাজ করে তারা হচ্ছে এগুলা দিয়ে অনেক সৃষ্টিশীল সুন্দর জিনিস তৈরি করতে পারে। এখন এই নারিকেলের ছোবড়াগুলো যদি সেই গৃহস্থ বাড়িতে জ্বালানির কাজে ব্যবহার না করে সেগুলাকে জমিয়ে ওই কোনো কুটির শিল্প যারা বানায় তাদের কাছে বিক্রি করা হয়, তাহলে কিন্তু এখানে একটা বড় ধরনের সত্যগত উপযোগ তৈরি হবে। কারণ তিনি হচ্ছে সেটা দিয়ে একটা নতুন জিনিস তৈরি করবেন। আচ্ছা, তারপরে আছে জ্ঞানগত উপযোগ। অনেক পণ্যদ্রব্য রয়েছে যেগুলোর ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়, যেমন বইপত্র, রেডিও, টেলিভিশন, খবরের কাগজ ইত্যাদি। এর মাধ্যমে জ্ঞানগত উপযোগ তৈরি হয়। অর্থাৎ বইপত্র পড়ে বা রেডিও টেলিভিশনের মাধ্যমে হচ্ছে আমরা ইনফরমেশন পাই বিভিন্ন ধরনের। তারপর হচ্ছে নিউজ পেপার, এগুলোর মাধ্যমে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন পাই। তো এগুলো কি করে? আমাদের জন্য জ্ঞানগত উপযোগ তৈরি করে, কারণ আমরা এখান থেকে জ্ঞান পাই। আচ্ছা, তারপরে আছে উপযোগের ধারণা। এটা তোমাদের বইয়ের 62 প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের 62 নাম্বার পেজে আমি পড়াচ্ছি। এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করবে। উপযোগের ধারণা দিয়েছে, অর্থাৎ উপযোগকে বিভিন্ন ভাগে এখানে ভাগ করা হয়েছে। তো প্রথমেই আছে প্রাথমিক উপযোগ, তারপরে আছে প্রান্তিক উপযোগ এবং তারপরে আছে মোট উপযোগ। প্রাথমিক উপযোগ হচ্ছে যে যখন কেউ কোনো দ্রব্যের প্রথম একক ভোগ করবে, সেই একক থেকে সে যে উপযোগটা পাবে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। এটা খুবই সিম্পল একটা কথা। প্রাথমিক উপযোগটা বোঝা তেমন কোনো কঠিন জিনিস না। যেমন তুমি যদি একটা আইসক্রিম কিনো, খুব গরমের মধ্যে ধরো তুমি একটা আইসক্রিম কিনেছো, তো ওই আইসক্রিমে তুমি প্রথম কামড়টা যে দিলে, ওই প্রথম কামড় থেকে তুমি যেই তৃপ্তি পেলে বা যে উপযোগ পেলে সেটা হচ্ছে তোমার প্রাথমিক উপযোগ। আচ্ছা, তারপরে আছে প্রান্তিক উপযোগ। এটা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা এবং এটা খুব ভালোভাবে বোঝার দরকার আছে। তো প্রান্তিক উপযোগটা কি? দেখো, প্রান্তিক উপযোগ হচ্ছে, প্রান্তিক কথাটার মানেই হচ্ছে অতিরিক্ত। তো প্রান্তিক উপযোগ বলতে বোঝায় যে অতিরিক্ত এক একক ভোগ করা থেকে তুমি যেই উপযোগটা পাচ্ছ সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আইসক্রিমটা তুমি প্রথম কামড় যে দিলে সেটা হচ্ছে তোমার প্রাথমিক উপযোগ। প্রথম কামড় থেকে তুমি যে তৃপ্তি পেলে, তারপরে তুমি দ্বিতীয় কামড় দিলে, হ্যাঁ, তো তুমি মোট এখানে হচ্ছে 2 বার আইসক্রিমে কামড় বসিয়েছো, 2 বার তুমি আইসক্রিম থেকে উপযোগ পেয়েছো। কিন্তু এখানে প্রান্তিক উপযোগ হবে যে দ্বিতীয় কামড় থেকে তুমি যেই তৃপ্তিটা পেয়েছো সেটা হবে তোমার প্রান্তিক উপযোগ। আমরা এভাবে না বলে আসলে কয়েকটা পণ্য দিয়ে বোঝালে ভালো হয়। যেমন ধরো যে কারো হয়তো অ্যাপেল খুব পছন্দ, হ্যাঁ, এখন তাকে হচ্ছে 4-5টা অ্যাপেল দেওয়া হলো। তো প্রথম অ্যাপেলটা থেকে খাওয়ার পর সে যে উপযোগ পাবে সেটা হচ্ছে তার জন্য প্রাথমিক উপযোগ। এবং এই
5টা অ্যাপেল যদি সে একসাথে খায়, মানে পরপর পরপর খায়, তো এই 5টা থেকে সে মোট যে উপযোগ পাবে সেটা হচ্ছে মোট উপযোগ, মানে 3 নাম্বার এখানে যেটা আছে সেটা। আর প্রান্তিক উপযোগ কি হচ্ছে, যে প্রথমটা খাওয়ার পরে সে দ্বিতীয়টা খেলো, এখন এই দ্বিতীয়টা থেকে প্রথমটার উপযোগ বা তৃপ্তি মাইনাস করে যেটা থাকবে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তারপর ধরো সে 3 নাম্বারটা খেলো, এখন 3 নাম্বারটা খাওয়ার পরে এখানে তার মোট, তো সে আপেল খেয়েছে 3টা, কিন্তু এখানে প্রান্তিক উপযোগ কোনটা হবে? প্রান্তিক উপযোগ হবে এই তৃতীয় আপেলটা থেকে, শুধুমাত্র তৃতীয় আপেলটা থেকে সে যে উপযোগটা পেয়েছে সেটা হবে তৃতীয় আপেলের প্রান্তিক উপযোগ। এখন এটা বের করার জন্য কি করতে হবে? 3টা আপেলের উপযোগ থেকে, মোট উপযোগ থেকে 2টা আপেলের মোট উপযোগ মাইনাস করে দিতে হবে, তাহলে তৃতীয় আপেলের প্রান্তিক উপযোগ পাওয়া যাবে। তো এটা মনে রাখবে যে প্রান্তিক মানে হচ্ছে অতিরিক্ত, এবং প্রান্তিক উপযোগ মানে হচ্ছে অতিরিক্ত 1 একক ভোগ থেকে যে উপযোগটা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা, এখন প্রান্তিক উপযোগের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। তার মধ্যে আছে ধনাত্মক প্রান্তিক উপযোগ। যখন কোনো একটি দ্রব্য ভোগের মাধ্যমে মোট উপযোগ বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়। অর্থাৎ যে তুমি আপেল খাচ্ছ, 4টা-5টা আপেল তোমাকে দেওয়া হয়েছে, তুমি আপেল খাচ্ছ এবং এখান থেকে হচ্ছে তোমার মানে আপেলগুলো খেতে তোমার ভালোই লাগছে, খারাপ লাগছে না, তুমি তো তখন বলা যাবে যে তুমি এখান থেকে পজিটিভ ইউটিলিটি বা ধনাত্মক উপযোগ পাচ্ছ। তারপরে হচ্ছে শূন্য প্রান্তিক উপযোগ। এখন এরকম হবে যে এই আপেল খেতে খেতে এক সময় তোমার আর মানে একই জিনিস যখন আমরা বারবার ভোগ করি তখন আমাদের হচ্ছে সেটার প্রতি ভালো লাগা কমে যায়। তো দেখা যাবে যে তোমার প্রথম আপেলটা খাওয়ার সময় তোমার মধ্যে যে ভালো লাগা কাজ করছিল বা তোমার মধ্যে যে স্যাটিসফ্যাকশন কাজ করছিল, সেটা 5 নাম্বার আপেলটা খাওয়ার সময় হয়তো তোমার মধ্যে আর সেই স্যাটিসফ্যাকশনটা কাজ করছে না, বা 4 নাম্বার আপেলটা খাওয়ার সময় সেই স্যাটিসফ্যাকশনটা কাজ করছে না। হতে পারে যে এটা তোমার ভালোও লাগছে না আবার খারাপও লাগছে না, চলে মোটামুটি, মানে খেলেও চলে না খেলেও চলে এরকম। তো এরকম একটা অবস্থার মধ্যে যখন মানে পণ্য ভোগ করতে করতে যখন আমরা এরকম একটা অবস্থায় পৌঁছে যাই তখন হচ্ছে এটার উপযোগ হয়ে যায় শূন্য। তো ধরো 4 নাম্বার আপেলটা খাওয়ার সময় যদি তোমার এরকম হয় যে মানে এটা ভোগ করতে বা এটা খেতে আমার ভালোও লাগছে না খারাপও লাগছে না, এরকম যখন হবে তখন এটা হয়ে যাবে শূন্য উপযোগ আর শূন্য প্রান্তিক উপযোগ। তারপর 3 নাম্বারে আছে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ঋণাত্মক প্রান্তিক উপযোগ তখনই হবে যখন একটা দ্রব্য ভোগ করার পরে ভোক্তার আর ভালো লাগছে না, তার খারাপ লাগছে। ঠিক আছে, মানে এখন তোমাকে 5টা আপেল দেওয়া হয়েছিল, তো 4 নাম্বারটার সময় তোমার মনে হচ্ছে যে খেলেও চলে না খেলেও চলে, ভালোও লাগছে না খারাপও লাগছে না এরকম। কিন্তু 5 নাম্বারটা যদি তোমাকে খাওয়ানো হয় তখন দেখা যাবে যে এটা আর তোমার ভালোই লাগছে না, মানে তুমি খেতে চাচ্ছ না, এবং এটা যদি তুমি খাও তাহলে তোমার খারাপ লাগবে বা এটা থেকে তুমি কোনো মজাই পাচ্ছ না আর, যেহেতু অলরেডি তুমি 4টা খেয়ে ফেলেছো। তো তখন হয়ে যাবে প্রান্তিক উপযোগ ঋণাত্মক, মানে মাইনাস হয়ে যাবে, যে এটা থেকে আমার আর ভালো তো লাগছেই না, বরং এটা এখন আমার খারাপ লাগছে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এই প্রান্তিক উপযোগের যে সংকেত সেটা হচ্ছে MU, মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। MU দিয়ে প্রান্তিক উপযোগ প্রকাশ করা হয়, আর মোট উপযোগ প্রকাশ করা হয় TU দিয়ে, মানে হচ্ছে টোটাল ইউটিলিটি। তারপরে আছে উপযোগের পরিমাপ, এটা আছে 64 নাম্বার পেজে। আজকে যেহেতু ক্লাসটা ইউটিউবে তোমরা দেখছো, তো এখানে তোমাদের যে জিনিসগুলো তোমরা বুঝোনি বা যে জিনিসগুলো নিয়ে প্রশ্ন আছে সেগুলো একটু কষ্ট করে নোট ডাউন করে রাখবে বা লিখে রাখবে। নেক্সট ক্লাস যখন জুমে নিব তখন অবশ্যই এই প্রশ্নগুলো করবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই ইম্পর্টেন্ট টপিক। এই জিনিসগুলো অবশ্যই তোমাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এখন দেখো উপযোগের পরিমাপ। পরিমাপ মানে কি, যে উপযোগটা কিভাবে মাপা হয়, কিভাবে মেজার করা হয়। এই যে আমি বলছি যে 4টা আপেল থেকে তুমি এত উপযোগ পেয়েছো, বা 4 নাম্বার আপেলটা খাওয়ার সময় তোমার ভালোও লাগছে না খারাপও লাগছে না, এই যে এই জিনিসগুলো এগুলো কিভাবে পরিমাপ করা হয়। তো এগুলো পরিমাপ করার জন্য 2টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতিটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ এবং দ্বিতীয়টা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ। সংখ্যাবাচক পরিমাপের মধ্যে উপযোগকে হচ্ছে ইউটিল দিয়ে পরিমাপ করা হয়, অর্থাৎ এখানে উপযোগ পরিমাপ করার একক হচ্ছে ইউটিল, মানে
যখন তোমাকে একটা আপেল দেওয়া হলো তখন সেটা থেকে তুমি যে উপযোগ পাবে, প্রাথমিক যে উপযোগটা হবে, তখন হয়তো তোমার মানসিক স্যাটিসফ্যাকশনের উপর বা তোমার মানসিক তৃপ্তির উপর নির্ভর করে তুমি সেটাকে 10 ইউটিল দিলে, যে আমি এটা থেকে 10 ইউটিল উপযোগ পেয়েছি। ঠিক আছে, দ্বিতীয় আপেলটা খাওয়ার পর তুমি হয়তো বললে যে আমি এটা থেকে 8 ইউটিল উপযোগ পেয়েছি। তৃতীয় আপেলটা খাওয়ার পরে তুমি হয়তো বললে যে আমি এটা থেকে 6 ইউটিল উপযোগ পেয়েছি। তো এই যে 10, 8, 6 এগুলা যোগ করে কি হবে, তোমার TU বা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ আমরা বের করতে পারবো। আচ্ছা, তো এটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ। সংখ্যাবাচক পরিমাপের মধ্যে কি বলেছে দেখো, বইয়ে লক্ষ্য করো। উপযোগ তত্ত্বের প্রাথমিক সময়ের প্রবক্তারা হলেন গসেন, জেভন্স, ওয়ারলেস এবং পরবর্তীতে মার্শাল। এই ধারণার অনেক পরিবর্তন এবং উন্নয়ন সাধন করেন। তাদের মতে কোনো দ্রব্যের উপযোগ সংখ্যা দ্বারা পরিমাপ করা সম্ভব। সাধারণত 1, 2, 3 এগুলা কার্ডিনাল সংখ্যা। এই সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো এদের যে কোনো একটিকে অন্যটির অনুপাত হিসেবে এবং একটি সংখ্যা অন্যটির কতগুণ সেভাবে প্রকাশ করা যায়। বিভিন্ন পণ্যের উপযোগের মধ্যে তুলনার উদ্দেশ্যও এক্ষেত্রে থাকে। অর্থাৎ 1, 2, 3, 4 করে যখন আমরা উপযোগ অ্যাসাইন করব কোনো কিছুর মধ্যে, তখন হচ্ছে কি করতে পারবো যে আপেল খাওয়া থেকে আমি কি পরিমাণ উপযোগ পেলাম আর কমলা খাওয়া থেকে কি পরিমাণ উপযোগ পেলাম, এটা হচ্ছে আমি তুলনা করতে পারবো দুইটার মধ্যে। এটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ। এখানে উপযোগটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়। আর দ্বিতীয়ত আছে পর্যায়বাচক পরিমাপ। পর্যায়বাচক পরিমাপের মধ্যে ধরা হয় যে যেহেতু উপযোগ একটা মানসিক ধারণা, যেহেতু আমি বলতে পারি না যে কেউ একজন 10 ইউটিল পেয়েছে, এই যে 10 ইউটিল উপযোগ পেয়েছে, এটা আমার পরিমাপ মানে এটা আমার বোঝার উপায়টা কি? আমি কি তার ব্রেইনে গিয়ে দেখতে পারবো যে সে আসলেই 10 ইউটিল উপযোগ পেয়েছে কিনা? এটা একটা মানসিক ধারণা, তাই না? এটা একটা ব্যক্তিগত মানসিক ধারণা এবং এর প্রত্যেক ব্যক্তি থেকে ব্যক্তি এটাতে মানে এটা ভ্যারি করবে, এটা ডিফারেন্ট হবে। কারো যদি আপেল পছন্দ হয় সে একটা আপেল খেয়ে 10 ইউটিল উপযোগ পাবে, কারো যদি আপেল পছন্দ না হয় সে হয়তো প্রথম আপেলটা খেয়ে 5 ইউটিল উপযোগ পাবে, তাই না? তো এটা হচ্ছে একটা ব্যক্তিগত মানসিক ধারণা। এখন পর্যায়বাচক পরিমাপের মধ্যে এটাই বলে যে যেহেতু এটা একটা ব্যক্তিগত মানসিক ধারণা, তো সেহেতু এটাকে সংখ্যা দিয়ে পরিমাপ করা সম্ভব না। এটাকে কি করে পরিমাপ করা হবে? পর্যায়গতভাবে, যেমন বা স্তরগতভাবে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে। তো এখানে এগুলাকে বলা হয় অর্ডিনাল। প্রথমটা যেটা সংখ্যাবাচক সেটা হচ্ছে আমরা কার্ডিনাল পদ্ধতিতে মাপলাম বা সংখ্যাবাচক পদ্ধতিতে, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে স্তরগতভাবে মাপা হচ্ছে সেটাকে বলে অর্ডিনাল পদ্ধতিতে। তো এখানে হচ্ছে ধরে যে নিম্ন বা বাম দিকের পর্যায় থেকে উচ্চ বা ডান দিকের পর্যায়ে উপযোগ বেশি প্রকাশ করে। অর্থাৎ প্রথম স্তরে উপযোগ কম, দ্বিতীয় স্তরে উপযোগ বেশি, তৃতীয় স্তরে উপযোগ আরও বেশি, এরকমভাবে ধরা হয়। তো এই হচ্ছে উপযোগের পরিমাপ পর্যন্ত। তারপরে আছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য বা সম্পর্ক। এই পার্থক্য বা সম্পর্ক তোমাদেরকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। আর এ পর্যন্ত যা পড়ানো হয়েছে সেটার মধ্যে আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নেক্সট ক্লাসে প্রশ্নগুলো করবে এবং ক্লিয়ার হয়ে নিবে। আর অবশ্যই যতটুকু পড়ানো হয়েছে এটা বাসায় নিজে নিজে স্টাডি করবে, তাহলে বুঝতে পারবে যে কতটুকু বুঝুনি বা কোন জায়গাটাতে সমস্যা আছে। ভালো থেকো সবাই। আর যা পড়িয়েছি এর মধ্যে হচ্ছে উপযোগের সংজ্ঞা, উপযোগের শ্রেণীবিভাগ, উপযোগের ধারণা কাকে বলে, যে প্রাথমিক উপযোগ কাকে বলে, প্রান্তিক উপযোগ কাকে বলে, মোট উপযোগ কাকে বলে, এবং সংখ্যাবাচক পরিমাপ পদ্ধতি কাকে বলে, পর্যায়বাচক পরিমাপ পদ্ধতি কাকে বলে, এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবে। এখানে পড়া কিন্তু খুব বেশি না, অল্প পড়াই, এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবে। যেহেতু নেক্সট ক্লাস জুমে হবে, আমি এরকম তোমাদেরকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করব, এবং অবশ্যই সবাই ভিডিও অন রাখবে। তো নাম ধরে ডেকে জিজ্ঞেস করব, একটা দুইটা ছোটোখাটো প্রশ্ন জিজ্ঞেস করব, যে কাউকে হয়তো বলবো প্রাথমিক উপযোগ কাকে বলে বলো, বা কাউকে বলবো যে সত্যগত উপযোগ কীভাবে তৈরি হয় বলো। তো এই জিনিসগুলো অবশ্যই বাসায় পড়ে রাখবে। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।